আজকে আমি যে ঘটনাটি বলছি সেটি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার মাঝে প্রবাহিত একটি নদী, সেই নদীটিকে নিয়ে। তো রাতুল ভাই, আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সেই নদীটির নাম কালিন্দী নদী। এই নদীটি দেখতে যতটা শান্ত ততটাই ভয়ঙ্করের ইতিহাস, ততটাই রহস্যময়ের ইতিহাস। এক সময়ের পরোপকারী সেই গফুর মাঝি কিভাবে গ্রামের মাঝে ত্রাস হয়ে উঠল এবং কিভাবে লোভের বশবর্তী হয়ে আয়নালের এমন পরিণতি হলো, সেই গল্প আমি আজকে আপনাদের পাঠাচ্ছি। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি ছদ্মনামে হিসেবে ব্যবহার করছি কুসুমপুর। কুসুমপুর গ্রামের সবাই গফুর মাঝিকে চিনত। রোগা পাতলা গরম, মাথায় একটা পুরনো গামছা আর মুখে সব সময় একটা অমায়িক হাসি। গফুর ছিল এই গ্রামেরই একমাত্র ভরসা, যে কিনা ঝড় বৃষ্টির রাতেও নিজের ডিঙি নৌকা নিয়ে মানুষকে নদীর ওপারে পৌঁছে দিত। তার কাছে কেউ কোনোদিন খালি হাতে ফেরেনি। ঘটনাটি ছিল প্রায় 20 বছর আগের কোনো এক বর্ষাকালে। শ্রাবণ মাসের প্রবল বর্ষণে কালিন্দী নদী তখন বেশ উত্তাল। নদী যেন ফুসছে, চারিদিকে পাড় ভেঙে পড়ছে। গ্রামের মাতবররা গফুরকে বারণ করেছিলেন সেই রাতে নৌকা যেন না ভাসে, কিন্তু গফুর ছিল জেদি। ওপারে এক মুমূর্ষ রোগীকে হাসপাতালে নেয়ার জন্য একজন ডাক দিয়েছিল, আর গফুর সেই ডাক কোনোভাবেই উপেক্ষা করতে পারেনি। গফুর মাঝি যখন মাঝ নদীতে পৌঁছায় তখন বাতাসের বেগ বেড়ে গিয়ে ঘূর্ণিঝড়ের মতো রূপ নিল। বিশাল আকারের ঢেউ আছড়ে পড়ল তার সেই ছোট্ট ডিঙিটার ওপর। অন্ধকারের মধ্যে গফুর শুধু গর্জনের আওয়াজ শুনতে পারছিল। হঠাৎ একটা বিশাল কচুরিপানা আর গাছের কুড়ে এসে সজোরে ধাক্কা দিল তার নৌকার তলায়। মুহূর্তের মধ্যে নৌকাটি উল্টে গেল পানিতে। গফুর সাঁতার জানত, কিন্তু সেই রাতে সেই নদীর স্রোত এতটাই বেশি ছিল মানুষের শক্তির অতীত। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, খড়কুটো আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু রাক্ষসী নদী তাকে অতলে টেনে নিল। গ্রামের মানুষ সারা রাত হ্যারিকেন নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছিল, কিন্তু গফুর মাঝির কোনো চিহ্ন পাওয়া যায়নি। 3 দিন পর জল কিছুটা শান্ত হলো। তখন দেখা গেল নদীর চরে গফুরের দেহটি পড়ে আছে অচেতন অবস্থায়। চেনার উপায় ছিল না। নদীর মাছ আর পোকার কামড়ে তার গালের চামড়াগুলো উঠে গিয়ে কঙ্কাল বেরিয়ে এসেছে। তার মুঠোয় শক্ত করে ধরা ছিল সেই পুরনো আমলের একটি তামার মুদ্রা, যা সম্ভবত সেই রোগীটি তাকে ভাড়া হিসেবে দিয়েছিল। গ্রামের মানুষ তাকে ওখানেই দাফন করে দিয়ে আসে, কিন্তু এরপরেই শুরু হয় আসল রহস্য। অমাবস্যার রাতে গ্রামের মানুষ ঠিক ওই জায়গাতেই একটা নির্দিষ্ট ছায়া দেখতে পেত। লোকে বলে গফুর মাঝি আজও তার ছায়াটা, তার শেষ পারাপারটা হয়তো বা শেষ করতে পারেনি। আজও সে যাত্রী খোঁজে, কিন্তু তার সেই মমতা ভরা মনটা এখনো ভয়ঙ্কর অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, অমাবস্যার রাতে এই নদীর ঘাটে একা যাওয়া মানে সাক্ষাৎ যমদূতকে ডেকে নিয়ে আসা। সেদিন ছিল ভাদ্র মাসের গুমোট এক অমাবস্যার রাত। শহর থেকে ফেরা রহমত একটু দেরি করে ফিরেছিল। শেষ বাস থেকে যখন সে নদীর ঘাটে নামল, তখন ঘড়িতে রাত 12টা ছুঁই। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে শেয়ালের হুক্কা হওয়া শোনা যাচ্ছিল। ঘাটে কোনো নৌকা ছিল না। রহমত বিড়ি ধরিয়ে অস্থির হয়ে পায়চারি করছিল। হঠাৎ কুয়াশা ভেদ করে একটা পুরনো আমলের ডিঙি নৌকা নিঃশব্দে ঘাটে এসে ভিড়ল। কোনো কথা নেই। নৌকার মাথায় একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে। মাঝে আগা গোড়া একটা কালো চাদরে ঢাকা, তার মুখ দেখা যাচ্ছে না। রহমত তখন হাত ছেড়ে বলল, ও মাঝি ভাই, উপরে নিয়ে যাবেন? আমি ডবল ভাড়া দেব। মাঝি তখন কোনো কথা বলে না, শুধু মাথা নেড়ে ইশারা করতে থাকলো যে নৌকায় উঠে আসুন। নৌকা যখন নদীর ঠিক মাঝখানে, তখন হঠাৎ বাতাসের কনকনে ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগলো।
রহমত তখন খেয়াল করল নৌকার দাঁড়া টানার শব্দ, যেটা সবসময় সে শুনতে পেত, আজকে কেন জানে পানিরও কোনো শব্দ নেই এবং নৌকায় দাঁড় টানারও কোনো শব্দ হচ্ছে না। নৌকাটা যেন জলের ওপরে ভেসে নয়, একবারে যেন শূন্যে ভাসছে। রহমত তখন সাহস সঞ্চার করে জিজ্ঞাসা করে, মাঝি ভাই, কথা বলছেন না কেন? মাঝি এবার ধীরে ধীরে তার চাদরটা সরালো। হ্যারিকেনের ম্লান আলোয় রহমত যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের মধ্যেই থেমে গেল। মাঝিটার মুখে কোনো চামড়ে নেই, শুধু সাদা হাড় আর খুলির কোটরে দুটো জ্বলন্ত অঙ্গারের মতো চোখ। তার চোয়ালগুলো ঝুলে আছে আর সেখান থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। মাঝি তখন ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, ভাড়া তো দিবি বলেছিলে, ভাড়ার বদলে তোর জানটা দেবে? রহমত তখন চিৎকার করে জানতে চাইল, কিন্তু তার গলাতে কোনো শব্দ বেরোচ্ছে না। সে দেখল নদীর বুক থেকে শত শত সাদা হাত উঠে আসছে নৌকার দিকে, চারিদিকে জল টকবক করে ফুটতে শুরু করেছে। মাঝি এবার নৌকার হাল ছেড়ে দিয়ে রহমতের দিকে ঝুঁকে এলো। তার নখগুলো ইঞ্চি খানেক লম্বা হয়ে গেছে। গ্রামের ছেলেরা নদীর চরে রহমতকে পড়ে থাকতে দেখে। তার শরীর একদম সাদা হয়ে গেছে, যেন কেউ দেহের সবটুকু রক্ত শুষে নিয়েছিল রহমতের। তার চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত হয়ে উঠেছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, তার হাতের মুঠে ধরা ছিল সেই পুরনো আমলের একটা তামার মুদ্রা, যা এই যুগের কেউ দেখেনি বা কোথাও প্রচলিত নেই। গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে কালিন্দী নদীতে সেই মাঝি আজও ঘুরে বেড়ায় তার শেষ সওয়ারের খোঁজে। রহমত সেই ভয়ানক ঘটনার পর মাসখানেক কেটে গেছে। গ্রামের কেউ সন্ধ্যার পর কালিন্দী নদীর ঘাটে আর যাওয়ার সাহস করে না। কিন্তু গ্রামের চঞ্চল আর অভাবী ছেলে আয়নাল সেসব ভূত প্রেতে বিশ্বাস করত না। তার কাছে পেটের দায় বড় দায়। সেদিন ছিল গুমোট এক রাত। আয়নাল ভাবল সবাই হয়তোবা ভয়ে নদীতে যাচ্ছে না, তখন নিশ্চয়ই প্রচুর বড় মাছ পাওয়া যাবে। সে তার জাল আর ডিঙি নৌকো নিয়ে চুপি চুপি সেই কালিন্দির ঘাটে গেল। নদীর মাঝখানে গিয়ে আয়নাল যখন জলে জাল ফেলল, হঠাৎই সে অনুভব করল জালটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। সে ভাবল নিখাত বড় কোনো বোয়াল বা আয়ের মাছ ধরা পড়েছে, কিন্তু জাল টানতে গিয়ে তার জালটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। জলের তলা থেকে কেউ যেন সজোরে জালটা নিচের দিকে টেনে ধরেছে। হঠাৎ নৌকার চারপাশের জল যেন স্থির হয়ে গেছে। কুয়াশা চিরে আয়নাল দেখল অল্প দূরে একটা পুরনো ডিঙ্গি নৌকো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই নৌকায় বসে আছে সেই চাদরের দিয়ে ঢাকা গফুর মাঝি। আয়নাল ভয়ে যেন জমে গেল, কিন্তু গফুর মাঝি এবার চিৎকার করল না, বরং ভয়ে ফিসফিস গলায় বলল, আয়নাল, অনেকদিন পর কাউকে দেখলাম, ডরাসনি, আমি তোর ক্ষতি করব না। আয়নাল তখন তোতলামে গলায় বলল, গফুর চাচা, আপনি তো মরে গেছেন। গফুর মাঝি তখন কঙ্কালসার মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি মরেছি ঠিকই, কিন্তু মুক্তি পাইনি। ওই কালো রাতের বন্যায় আমার তামার মুদ্রাটা তলিয়ে গিয়েছিল। ওটা ছাড়া আমি আর ওপারে যেতে পারছি না। তুই কি আমায় সাহায্য করবি? গফুর ইশারা করলো আয়নালের দিকে। আয়নালের জালের দিকে তখন আয়নাল তাকিয়ে দেখল জালের ভেতরে মাছের বদলে উঠে এসেছে পুরনো আমলের একটি মাটির কলস। কলসটি খুলতেই দেখা গেল সেই সোনার মোহরটি, হারিয়ে যাওয়া সেই তামার মুদ্রায় ঠাসা অসংখ্য তামার মুদ্রা। গফুর তখন বলল, এই সব মুদ্রা তোর, শুধু ওই যে তামার মুদ্রাটা, ওটা আমাকে দিবি। আমার কবরের উপর একটু পবিত্র জল ছিটিয়ে দিস, তাহলেই আমি মুক্তি পাব। আয়নাল তখন কাঁপতে কাঁপতে মুদ্রাটি গফুরের দিকে বাড়িয়ে দিল। মুদ্রাটি ছোঁয়া মাত্রই গফুরের কঙ্কালটা যেন সাদা ধোঁয়ায় পরিণত হতে শুরু করলো। যাওয়ার আগে শুধু একটি কথাই সে বলে গেল,
সাবধান আয়নাল, নদীর লোভ করিস না। নদী যেমন দেয় তেমন কেড়েও নেয়। পরদিন সকালে আয়নালকে নদীর পাড়ে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তার পাশে ছিল সেই মোহর ভর্তি কলস। আয়নাল রাতারাতি অনেক বড় লোক হয়ে গেল, কিন্তু সে আর কোনোদিনই সেই নদীতে মাছ ধরতে নামেনি। আজও অন্ধকার রাতে কালিন্দী নদীর পাড় দিয়ে হাঁটলে মনে হয় দূর থেকে কোনো এক মাঝি গান গাইতে গাইতে তার চিরচেনা নৌকা নিয়ে শূন্যে মিলিয়ে যাচ্ছে এক কুয়াশার আড়ালে। আয়নাল তখন গ্রামের সবচেয়ে প্রতাপশালী মানুষ। নদীর ধারে ভাঙাচোরা কুড়িঘর থেকে সে এখন মস্ত বড় পাকা দালানে থাকে। কিন্তু মানুষের স্বভাব বড়ই অদ্ভুত, যত পায় তত বেশি চায়। আয়নাল গফুর মাঝির সেই শেষ কথা ভুলে গেছে। আয়নাল ভাবল, গফুর মাঝি তো মুক্তি পেয়ে গেছে, এখন আর কিসের ভয়। সে গ্রামের জেলেদের নিয়ে একটা বড় সিন্ডিকেট তৈরি করলো। আধুনিক জাল আর বড় বড় ইঞ্জিন দিয়ে সেই নৌকা নামানো সেই কালিন্দী নদীতে। সেই নদীতে শুধু মাছ নয়, বালু আর পাথর তুলতে শুরু করলো। গ্রামবাসী অনেক বারণ করলেও আয়নাল কোনোভাবেই শুনল না। এক কথায় আয়নালকে থামানো যাচ্ছে না। আয়নালের নতুন অট্টালিকাটি নদীর একদম কাছেই। গভীর রাতে যখন চারপাশে নিঝুম হয়ে যায়, আয়নাল তখন শুনতে পায় তার ঘরের ঠিক নিচে জলের ছলাৎ ছলাৎ শব্দ। মনে হয় কেউ নৌকার দাঁড় বাইছে। মাঝে মাঝে জলের তার জানালার কাছে কাদার দাগ লেগে থাকে, যেন কেউ ভিজে হাতে জানালার ওপর অর্থাৎ জানালার ওপারে দাঁড়িয়েছিল। একদিন রাতে আয়নাল ঘুমানোর চেষ্টা করছে, এমন সময় তার কানে এলো সেই চিরচেনা কণ্ঠস্বর, আয়নাল, তুই আমার কথা রাখিসনি। সেদিনও এক অন্ধকার অমাবস্যা। আয়নাল খবর পেল তার বড় মাছ ধরার ট্রলারটি মাঝ নদীতে আটকে গেছে। কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং মনে হচ্ছে নদীর নিচ থেকে কেউ কে টেনে ধরেছে। টাকার মায়ায় আয়নাল নিজে একটা ছোট নৌকায় করে মাঝ নদীতে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছাতে হঠাৎ আকাশ যেন কালো হয়ে আসলো। সেই সাথে ধীরে ধীরে ঝড় শুরু হতে থাকলো। আয়নাল তখন দেখলো তার বড় ট্রলারটি অদৃশ্য হয়ে গেছে। চারিদিকে তখন শুধু ঘন কুয়াশা। হঠাৎ নৌকাটি ঠিক সামনে থেকে বিশাল বড় একটি হাত উঠে এলো। হাতটা কোনো মানুষের নয়, পচা শ্যাওলা আর কাদা দিয়ে তৈরি। আয়নাল চিৎকার দিয়ে উঠল, বলল, গফুর চাচা, আমি তো তোমাকে মুক্তি দিয়েছিলাম। অন্ধকার থেকে একটা গম গমে আওয়াজ এলো, তুই আমাকে মুক্তি দিয়েছিস ঠিকই, কিন্তু নদীর আত্মাকে জাগিয়ে দিয়েছিস। তুই নদীর পেট চিরে রক্ত বের করে দিয়েছিস। তুই আয়নাল, তোকে আজ এখান থেকে ফিরতে দেব না। আয়নাল তখন দেখল নৌকার চারপাশে জল তখন লাল হয়ে গেছে। সেই কলসের মোহরগুলো একে একে জল থেকে উঠে তার দিকে ধেয়ে আসতে লাগলো। কিন্তু সেগুলো এখন আর সোনা নয়, এক একটা ধারালো পাথরের টুকরো। আয়নালকে চারদিক থেকে যেন অন্ধকারে গ্রাস করেছে। আয়নাল তখন দেখতে পেল সেই চিরচেনা কালিন্দী নদী যেন আজ এক ক্ষুধার্ত দানবে। নদীর জল তখন টকবক করে ফুটছে, আর সেখান থেকে এক বিভীষিকাময় বিশ্রী গন্ধ ভেসে আসছে। আয়নাল যখন ভয়ে কাঠ হয়ে আছে, হঠাৎ সে অনুভব করলো তার নৌকার তলার দিকে টানছে। সে যখন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকলো, দাঁড় বাড়তে থাকলো, কিন্তু জলের তলা থেকে শত শত শ্যাওলা ঢাকা কঙ্কালযুক্ত হাত উঠে এসেছে এবং তার নৌকাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। হাতগুলো কোনো মানুষের হাত নয়, বরং যুগ যুগ ধরে এই নদীতেই ডুবে যাওয়া মানুষের অতৃপ্ত আত্মার হাত। কুয়াশা ভেদ করে আয়নাল দেখল দূরে সেই পুরনো ডিঙি নৌকাটি আবার ভেসে উঠেছে, কিন্তু এবার সেই নৌকায় কোনো হ্যারিকেন জ্বলছে না। তার বদলে মাঝের কঙ্কালসার মুখ থেকে একটা অশরীরী আলো বের হচ্ছে। গফুর মাঝি সেই বিকট হা করা মুখ থেকে আওয়াজ ভেসে এলো, আমি তোকে সতর্ক করেছিলাম আয়নাল, তুই লোভের দাস হয়ে গেছিস। নদী তোকে সব দিয়েছিল, এবার নদী তোকে কেড়ে নেবে। আয়নালের নৌকা যখন জলের দিকে চলিয়ে যাচ্ছে, সে অনুভব করল চারপাশ তাকে ঘিরে ধরেছে সেই ভয়ঙ্কর কঙ্কালগুলো। আয়নালের গলার চারিদিকে শ্যাওলা জড়াতে শুরু করলো।
আয়নাল চিৎকার করতে চাইল, কিন্তু জলের চাপে তার মুখ যেন শুধু বুদবুদ করে হাওয়া বেরোতে লাগলো তার মুখ থেকে। সে জলের তলায় দেখল সেই মাটির কলসিটি, যেখান থেকে মোহরগুলো বের হয়ে তার দিকে ধেয়ে আসছিল। কিন্তু মোহরগুলো এখন আর স্বর্ণের নয়, ধারালো ধারালো কোনো চোখের মতো মনে হচ্ছে। আয়নালের শরীর আর চামড়া যেন খুলে খুলে যাচ্ছে। আয়নাল শেষবারের মতো সেই গফুর মাঝির জ্বলন্ত চোখের দিকে তাকালো। সেখানে কোনো দয়া ছিল না আজকে, শুধু ছিল চূড়ান্ত প্রতিশোধের আগুন। কালিন্দী নদীর কালো জল আয়নালকে চিরতরে অতলে টেনে নিল। পরদিন সকালে গ্রামের মানুষ নদীর চরে আয়নালের ডিঙি নৌকাটি দেখতে পায়, কিন্তু আয়নালকে কোথাও দেখা যাচ্ছে না। নদীতে তার দেহের কোনো অবশিষ্টাংশ নেই, শুধু তার অট্টালিকার সামনে নদীর বালিতে পাওয়া যায় কয়েকটি পুরনো আমলের তামার মোচা, যা রহমত আর গফুর মাঝের গল্পকে আবারও মনে করিয়ে দেয়। গ্রামের মানুষ বিশ্বাস করে আয়নাল এখন আর কোনোদিন ফিরে আসবে না। সে এখন কালিন্দী নদীর সেই অতৃপ্ত আত্মাদের একজন। আজও অমাবস্যার রাতে এই নদীর ঘাটে এসে দাঁড়ায়, তার লোভের পরিণতি মনে করে। আয়নাল নিখোঁজ হওয়ার 6 মাস কেটে গেছে। আমাদের এই গ্রামে আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও সন্ধ্যার পর কালিন্দী নদীর ঘাটে নিশ্চিদ্র নীরবতা নেমে আসে। গ্রামের মানুষ এখন আর নদীর ধারে ওই পথে হাঁটে না, কিন্তু শহরের তরুণ যারা এই ভিডিওটি জানত, তাদের মধ্যে একজন রাকিব এই কুসংস্কারে বিশ্বাসী নয়। রহস্যের শেষ দেখতে ক্যামেরা হাতে অমাবস্যার রাতে সেই ঘাটে পৌঁছালো। চারপাশে অস্বাভাবিক একটা নীরবতা, এমনকি ঝিঝি পোকার ডাকও সেখানে স্তব্ধ। হঠাৎ নদীর বুক চিরে ভেসে এলো ছপ ছপ ছপ। কুয়াশার চাদরে ফেরে একটি জীর্ণ ডিঙি নৌকা ঘাটের দিকে এগিয়ে আসছে, যার মাথায় একটি টিমটিমে লণ্ঠন জ্বলছে। নৌকায় বসা এক চাদরে ঢাকা ছায়ামূর্তি। রাকিব তখন সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, এই যে মাঝি, ওপারে যাবেন? কোনো উত্তর নেই। ধীরে ধীরে মূর্তিটি মাথা তুলল। চাদরের আড়াল থেকে বেরিয়ে এলো এক মাংসহীন কঙ্কালসার মুখ, যার কোটরে জ্বলছে আগুনের মতো লাল দুটি চোখ। ভয়ে রাকিবের হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল। মাঝে তখন ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, অনেকদিন পর নতুন সাওয়ারি পেলাম। ঠিক তখনই নদীর জল তোলপাড় হতে শুরু করলো। কাদার শ্যাওলা মাখা শত শত হাত জলের নিচ থেকে উঠে আসতে শুরু করলো। হঠাৎ একটি ক্ষীণ কণ্ঠস্বরের আর্তনাদ উঠল, পালিয়ে যায় এখান থেকে, তুই এখন বাঁচতে পারিস, এখনো তোর বাঁচার সম্ভাবনা আছে। কণ্ঠটা ঠিক নিখোঁজ আয়নালের মতোই। পরক্ষণে গফুর মাঝের সেই অট্টহাসিতে চারপাশের বাতাস প্রতিধ্বনিত হলো। এই নদী শুধু জল নয়, এটা অভিশপ্ত আত্মাদের কারাগার। যারা এখানে সত্য খুঁজতে আসে তারা আর ফেরে না। রাকিব তখন দৌড় দিতে চাইল, কিন্তু মাটিতে তার পা দুটোকে যেন শক্ত করে চেপে ধরেছে কেউ একজন। ক্যামেরার লেন্সে তখনও ভিডিও রেকর্ড হচ্ছিল। শেষ দৃশ্য দেখা গেল শত শত কঙ্কাল হাত রাকিবকে টেনে অতল জলের গভীরে নিয়ে যাচ্ছে, আর দূরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে অভিশপ্ত এক ডিঙি নৌকা। পরদিন সকালে গ্রামের মানুষ ঘাটে শুধু রাকিবের ভাঙা ক্যামেরাটা পড়ে থাকতে দেখে। ভিডিওর শেষে ফ্রেমটা ছিল বিভীষিকাময়, অগণিত অচেনা ছায়ার ভিড়ে রাকিবও মিশে গেছে চিরতরে। রাকিবের নিখোঁজ হওয়ার পর আমাদের এই গ্রামে মানুষ এখন বেশ ভয়ে আছে, কিন্তু এই মৃত্যুর মিছিল থামাতে গ্রামে পা রাখল এক রহস্যময় ব্যক্তি, অঘরী বাবা করাল ভৈরব। লম্বা জটধারী, কপালে রক্তচন্দন তিলক আর হাতে একটা পুরনো তামার ত্রিশূল। গ্রামের মানুষ তাকে ঘিরে ধরল, শুধু বলল, এই নদী শুধু আত্মা নয়, প্রাচীন অতৃপ্ত পিশাচকে আড়াল করে রেখেছে। আজকে এই রাতে আমি শেষ দেখব। অমাবস্যার রাত। গ্রামের কাউকেই ঘাটে যেতে নিষেধ করলেন সেই করাল ভৈরব। একাই নদীর কিনারে বসে আসন পাতলেন। চারিদিকে আগরবাতি আর তান্ত্রিক মণ্ডলীর ধোয়া। হঠাৎ নদীর শান্ত জল যেন ফুটন্ত তেলের মতো টগবগ করতে শুরু করলো। লণ্ঠনের আলো ছড়াতেই কুয়াশার বুক চিরে সেই ডিঙি নৌকাটা
ঘাটে এসে ফেলল। নৌকার মাথায় বসে থাকা সেই কঙ্কালসার মাঝে অট্ট হাসি দিয়ে বলল, আজও কি তান্ত্রিকের মাংস দিয়ে বোঝ হবে? তান্ত্রিক করাল ভৈরব তখন স্থির চোখে মাছের দিকে তাকিয়ে গর্জে উঠল, গফর, তোর মায়া আর চলবে না এখানে। অনেক নির্দোষ রক্ত এই নদীতে মিশেছে, এবার তোকে নরকের পথ দেখাবো। তান্ত্রিক তার ঝুলি থেকে এক মুঠো অবিষক্ত শ্মশানের ছাই মাছের দিকে ছড়ে মারল। সাথে সাথেই চারপাশ থেকে কেঁপে উঠল এক অমানসিক আর্তনাদে। নদীর নিচ থেকে উঠে আসা সেই শত শত কঙ্কাল হাতগুলো এবার নিজেদের মধ্যেই কামড়াকামড়ি শুরু করলো। হঠাৎ নদীর মাঝখান থেকে বিশাল এক কালো ছায়া উঠে এলো। সে কোনো মানুষের ছায়া নয়, এক বিশাল প্রেতাত্মা, যার নিঃশ্বাসে বাতাসের তাপমাত্রা একেবারে হিমাঙ্কে নেমে গেল। সেই ছায়া থাকে আয়নান, রহমত আর রাকিবের নিখোঁজ হওয়া বিকৃত মুখগুলো একে একে ভেসে উঠতে লাগলো। তারা সবাই যেন মুক্তি চাইছে, কিন্তু অদৃশ্য এক শিকড়ে যেন আটকে রেখেছে তাদের। গফুর মাঝির কঙ্কাল হাতটা তখন ধীরে ধীরে তান্ত্রিকের গলার দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু তান্ত্রিক তার ত্রিশূলটা মাটিতে সজোরে গেঁথে মঞ্চ করা শুরু করলো। হঠাৎই বাতাসের বেগ বেড়ে গেল, কালিন্দী নদীর জল রক্তে লাল হয়ে গেল। তান্ত্রিক তখন চিৎকার করে বলল, নদী যাকে গিলেছে তাকে ফিরিয়ে আনতে একজনকে প্রাণ সঁপে দিতে হবে। কে আছে এই সাহসী? গ্রামের আড়াল থেকে কেউ একজন অদৃশ্য এই দৃশ্যটি দেখছিল। সে কি পারবে জীবনের বিনিময়ে এই প্রাচীন অভিশাপ থেকে আমাদের এই গ্রামকে মুক্ত করতে? তান্ত্রিক করাল ভৈরব যখন তার ত্রিশূলটি মাটিতে গেঁথে শেষ মন্ত্রটি উচ্চারণ করতে চাইল, ঠিক তখনই নদীর মাঝখানে একটা বিশাল ঘূর্ণি তৈরি হলো। সেই ঘূর্ণি থেকে উঠে এলো কুচকুচে কালো হাত, যার নখ করে তলোয়ারের চেয়েও ধারালো। তান্ত্রিকের ছোড়া শ্মশানের ছাই বাতাসে মিলিয়ে গেল এক লহমায়। গফুর মাঝের কঙ্কালসার মুখ এবার বিকটভাবে বড় হতে শুরু করলো। সে অমানসিক স্বরে হাসতে হাসতে বলল, ভৈরব, তুই তো শেষ প্রেতাত্মা সামলাতে জানিস, কিন্তু কালিন্দী নদীর তলায় এই প্রাচীন দানবকে তুই চিনিস না। তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই নদীর নিচ থেকে উঠে আসা সেই শত শত কঙ্কালের হাতগুলো আর নিজের মধ্যে লড়াই না করে সরাসরি তান্ত্রিকের দিকে ধেয়ে আসতে শুরু করলো। তান্ত্রিক তার ঝুলি থেকে রুদ্রাক্ষের মালা বের করে আত্মরক্ষার চেষ্টা করলেন, কিন্তু নদীর জল হঠাৎই রক্তবর্ণ ধারণ করে চারপাশে তান্ত্রিকে যেন একেবারে ধুয়ে মুছে দিল। আগরবাতের ধোয়া এখন লাশের পচা গন্ধে ভেড়ে গেছে। সেই বিশাল আকারের কালো ছায়াটা তান্ত্রিকের ছায়াকে একেবারে গিলে ফেলল। তান্ত্রিক করাল ভৈরব বুঝতে পারলেন এই পিশাচ তার শক্তির চেয়ে অনেক বেশি ক্ষমতাধর। হঠাৎ সে তান্ত্রিকের পায়ের তলার মাটি ধসে গেল। সেই কঙ্কাল হাতগুলো তার পা হিড় করে নদীর নিচের দিকে টানতে শুরু করলো। ভৈরব তার ত্রিশূল দিয়ে ঘাটে আঘাত করতে চেষ্টা করলেন, কিন্তু ত্রিশূলটি কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। গফুর মাঝি নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে তান্ত্রিকের সামনে এসে দাঁড়ালো। মাঝি জ্বলন্ত চোখ দুটোর দিকে তাকাতেই তান্ত্রিকের শরীর যেন তান্ত্রিকের শরীরের রক্ত যেন বরফে হিম হয়ে গেল। আজ থেকে তুই এই কারাগারের প্রহরী হবি। গফুর মাঝের এই অট্টহাসির সাথে কালিন্দী নদীর জল যেন ফুলে ফেপে উঠল। এক নিমেষেই তান্ত্রিককে সেই অতল গহ্বরে টেনে নিয়ে গেল। সেই শত শত হাত ঘাটে পড়ে রইল তান্ত্রিকের ছেঁড়া রক্তচন্দনী তিলক মাখা কাপড় আর তার কাঁচের মতো ভেঙে পড়া ত্রিশূলের অগ্রভাগ। পরদিন সকালে আমাদের গ্রামবাসী সকলেই দেখল নদীর জল একেবারে স্থির, যেন কিছুই হয়নি। কিন্তু ঘাটের সিঁড়িতে নতুন একটি কঙ্কালের হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে, যারা আঙুল তান্ত্রিকের সেই বিশেষ আংটিটার মতো জলজল করছে। কালিন্দী নদীর ক্ষুধা মেটেনি সে এখনো বড় কোনো বলির অপেক্ষায় রয়েছে। তান্ত্রিকের পতনের পর আমাদের গ্রামের আকাশে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। কালিন্দী নদীর সেই অভিশপ্ত অধ্যায়ের সমাপ্তি যেভাবে ঘটল, তান্ত্রিক করাল ভৈরবকে টেনে নিয়ে যাওয়ার পর সেই রাতেই কালিন্দী নদীর এক প্রলয়ঙ্করী গর্জন শোনা গিয়েছিল। মনে হচ্ছিল নদীর তলদেশে তখন কেউ যন্ত্রণায় চিৎকার করছে। কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই সবকিছু অলৌকিকভাবে শান্ত হয়ে গেল। কুয়াশা কেটে গিয়ে চিকচিক করে উঠল নদীর স্বচ্ছ জল।
পরদিন সকালে সাহস করে গ্রামের বৃদ্ধরা ঘাটে এসে থমকে দাঁড়ালেন। সেই রক্তবর্ণ জল এখন কাচের মতো স্বচ্ছ পরিষ্কার। ঘাটের সিঁড়িতে তান্ত্রিকের আংটিটি পরা রয়েছে, ভয়ঙ্কর কঙ্কালে আর সেই হাতটি নেই। সেখানে পড়ে আছে শুধু এক মুঠো সাদা ছাই। নদীর মাঝখানে সেই পুরনো ডিঙি নৌকা কিংবা গফুর মাঝের কোনো চিহ্নই অবশিষ্ট নেই এখানে। গ্রামের মুরব্বীরা তখন বলতে শুরু করলেন, তান্ত্রিক নিজের প্রাণ বিসর্জন দিয়ে হয়তো এই অদৃশ্য বলির কাজটি করেছে, যে কালিন্দী নদীর প্রাচীন পিশাচের ক্ষুধা চিরতরে মিটিয়ে দিয়েছে। নদীর বুক থেকে উঠে আসা সেই শত শত অতৃপ্ত আত্মা যেন শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে। আয়নাল, রহমত আর সেই ভিডিওগ্রাফার রাকিবের সেই আর্তনাদগুলো বাতাসে মিলে গিয়ে সেখানেই শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। এখন কয়েক সপ্তাহ পার হয়ে গেল। এখন আর সন্ধ্যা নামলে আমাদের সেই কালিন্দী নদীর ঘাটে হাড় হিম করা নিস্তব্ধতা বোঝা যায় না। জেলেরা আবারও জলে জাল ফেলছে। ছোট ছোট ছেলেমেয়েরা দুপুরে ঘাটে এসে নির্ভয়ে ঝাঁপ দিচ্ছে। নদীর ধারে সেই শ্যাওলা ধরা পুরনো বটগাছটা, যেটাকে সবাই ভয়ের চোখে দেখত, সেটা এখন সেখানে রাখালরা বিশ্রাম নেয় দুপুরবেলা। কালিন্দী নদী এখন আর কোনো আত্মাদের কারাগার নয়, বরং কুসুমপুর গ্রামে প্রাণ হয়ে ফিরে এসেছে। মাঝে মধ্যে মাছ নদীতে জেলেরা লণ্ঠনের আলো দেখলে ভয় পায় ঠিকই, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে এটা কোনো সাধারণ নৌকা নয়। অভিশাপের সেই কালো ছায়া গ্রাম থেকে চিরতরে মুছে গেছে। কুসুমপুর গ্রাম আবারও ফিরে পেয়েছে তার হারানো শান্তি। সামনে পবিত্র ঈদ উল ফিতর। আপনাদের মাধ্যমে রেডিও সারাবেলার সকল টিমকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উনি। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এরপর উনি ওনার নাম লিখেছেন এবং এই ঘটনাটি ওনার সংগ্রহ করা, তার নাম লিখেছেন সাফায়েত হোসেন সীমান্ত, পলাশবাড়ি থেকে। প্রিয় লিসেনার, আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের ঘটনা, আজকের আয়োজন কেমন লাগছে? এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার থেকে। প্রিয় লিসেনার, যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাকে মেল পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabelar@gmail.com। আমি স্পেলিংটি বলে দিতে চাই, BHOOT.SARABEL@gmail.com। আর আপনারা যারা স্টুডিওতে আসতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের সারাবেলার পেজে টেক্সট করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বরে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আমি দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। সিদ্দিক সিদ্দিক লিখেছিলেন যে কী খবর ভাইয়া, অনেক ভালো আছি সিদ্দিক, তুমি কেমন আছো? রাহিমুল ইসলাম আনান ছিলেন আমাদের সাথে, ছিলেন এমডি এসান আনাস প্রধান, উনি লিখেছেন কলেজপাড়া থেকে। অমিত ছিলেন আমাদের সাথে, হ্যালো ভাই কেমন আছেন? অমিত হাসান, উনি শুনছেন ঢাকা থেকে। এমডি রাফি ছিলেন আমাদের সাথে। অফলাইনে শোনা যাচ্ছে, আচ্ছা অফলাইনে শোনা যাচ্ছে না, ক্লিয়ার করেন একটু। আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে। এমডি সাগর লিখেছিলেন রাতুল ভাই, আচ্ছা উনি বলেছেন যে বাটন ফোনে আসতে শোনা যাচ্ছে, আমরা চেষ্টা করছি, আশা করি ঠিক হয়ে যাবে। মাহিন লিখেছিলেন, সীমান্তকে মেনশন দিয়েছেন মেবি। আমাদের সাথে নিলয় ছিলেন আমাদের সাথে। পোড়াবাড়ি থেকে নাজমুল, আজকের অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। মোবাসির ফারহান ছিলেন আমাদের সাথে, খন্দকার মেহেদি হাসান মানু দিনাজপুর জেলা থেকে উনি যুক্ত হয়েছেন, ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। মাসুম ছিলেন আমাদের সাথে মনসিপাড়ার মাদ্রাসার সামনে থেকে। তিরাস হাসান ছিলেন আমাদের সাথে, উনি নাকাইহাট থেকে শুনছেন। আমি শুধু নামগুলো বলছি যেহেতু বেশ লম্বা একটা ঘটনা পড়েছে এবং আমাদের অতিথি আছেন, তার ঘটনায় যাব। মারুফ রহমান রেহান ছিলেন, সাদাফ আল মোহতাসিম সামি ছিলেন আমাদের সাথে, মাহিন ছিলেন, মাহিন অনেক অনেক ভালোবাসা রইল। মোস্তাফিজুর রহমান বাবু ছিলেন, জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে নরসিংদী থেকে। সেই সাথে আরও অনেকেই ছিলেন, যেমন দেখতে পাচ্ছি খন্দকার মেহেদি হাসান মানু, আদিল ইসলাম ছিলেন। একজন লিখেছেন লোভ মানুষকে ধ্বংস করে দেয়, চমৎকার একটা কথা লিখেছেন। আসলে এই ঘটনাটি এই যে পরিণতি, সেই কালিন্দী নদীর ঘাটের যে ঘটনাটি, সাতক্ষীরা জেলার সেই কালিন্দী নদী, অর্থাৎ 24 পরগনা এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার মাঝ দিয়ে যে নদীটি বয়ে গেছে, এখানে যে সেই গফুর মাঝি, তিনি কিন্তু এই লোকটি করেছিলেন। তারপরে উনি যেমন একটি কয়েন পেয়েছিলেন, সেই কয়েনটি পাওয়ার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার কিছুদিন পর তার গ্রামেরই এক জেলে, যার নাম আয়নাল, তিনি
একটি কয়েন পান মাছ ধরতে গিয়ে। সেই কয়েনটি নিয়ে তিনি ফিরে যাওয়ার পথে তাকে শর্ত দেওয়া হয় গফুর মাঝির পক্ষ থেকে যে তাকে যদি সেই হারিয়ে যাওয়া তামার মোহরটি দেওয়া হয় তাহলে সে মুক্তি পাবে, তার বিনিময়ে তাকে শত শত মোহর দেওয়া হবে যেগুলো দিয়ে সে তার অভাব দূর করতে পারে। কিন্তু সেই লোভের বশবর্তী হয়ে আয়নালের কারণেই এই পুরো ঘটনাটি এতটি ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, অনেকেই ঘটনাটির বিষয়ে চমৎকার লিখছেন। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই সীমন্তকে আবারও, যিনি আমাদেরকে এই ঘটনাটাই পাঠিয়েছেন। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না, চলে যেতে চাই। আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার নাম মাহিনুর ইসলাম মারুফ। উনি আমাদের সারাবেলায় এর আগেও এসেছিলেন ভূতবেলায়। অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যেতে চাই মারুফ ভাইয়ের কাছে। তার কাছে আমরা আজকে ঘটনা শুনব এবং আমরা তারপরে আমার কাছে যদি সুযোগ হয় আমি আরেকটি মেইল পড়ে শোনাবো। তো মারুফ ভাই, আমরা কোন ঘটনা শুনবো? কাইন্ডলি একটু সময় দেবেন। এই যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে তার কাছে চলে যেতে পারছি না। আমি এই ফাঁকে আপনাদের কমেন্ট পড়ে ফেলতে চাই। শ্রী মানুষ সরকার ছিলেন আমাদের সাথে, উনি গাজীপুর থেকে আমাদেরকে দেখছেন। স্বর্ণা জাহান লিখেছেন গাইবান্ধা থেকে। রাসেল অনেকদিন পর আমাদেরকে লিখেছিলেন। রাসেল খান উনি রূপার বাজার থেকে দেখছেন। আম্মু শুনছে, আম্মুকে সালাম জানাবেন, আসসালামু আলাইকুম। তিনি প্রতিদিন রেডিও সারাবেলা শোনেন। আরেকবার একটু কথা বলবেন? আমার এবং আমার পরিবারের সাথে কিছু ঘটে যাওয়া আপনাদের মাঝে শেয়ার করছি। আমার বোন যখন শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে আসে, সে সময়টা ছিল গরমের ভিতরে আম্মু এবং আইসক্রিম জাতীয় খাবার খাইতে চাইছিল। একটু বসে গল্প করতে করতে আমরা বললাম অনেক কিছু, একটু আইসক্রিম নিয়ে এসুক, একটু মুড়ি মাখা হোক। এই জন্য আপু ওই জন্য আমি বললাম কি, আপু বললো টাকা আমার ব্যাগের থেকে নাও। আমার কাছে ওই সময় টাকা ছিল না, এই জন্য আমার আপু আমাকে টাকা নিতে বললো। সে ব্যাগে টাকা নিতে যাই, টাকা নিতে গিয়ে দেখি টাকা নেই। টাকা না থাকার কারণে আপুকে বলতেছি টাকা আছে, কয় ভালো করে দেখ। বা আমি ভালো করে দেখতেছি কিন্তু পাচ্ছি না। তারপর আমি ওখান থেকে, আপু বলল তুই কি কানা, ভালোভাবে দেখ, দেখলে পাবি। এভাবে রাগারাগি করতে আমার একটু জোরে কেউ বললো। বলার পর আমার আপু ফিরে সে ব্যাগে দেখতে আসলো টাকাটি আছে কিনা। এরপর টাকার জন্য আপু আসি দেখলো, দেখার পর ব্যাগের ভিতরে টাকাটা নেই। 150 টাকার মতো ছিল। এই 150 টাকাটা সে বের করে নিয়ে গেছে। আমরা তো ভাবলাম আমাদের রুমে তো কেউ আসেনি, কি টাকাটা নিল, টাকাটা ব্যাগের ভিতরে আছে, সেই টাকাটা কই গেল। এভাবে গল্প করতে করতে দেখলাম। তারপরে এইভাবে একদিন চলে গেল। পরে 2 দিন পর আমার বড় ভাই টাকা দেয় আমাকে। সে টাকাটা আমি নিয়ে আমার মানিব্যাগে রাখি। মানিব্যাগের আমার টাকা কিছু খরচ হয়েছিল, খরচ হওয়ার পর সে টাকাটা রাখলাম। রাখার পরে দেখি সেদিনের রাত্রেই টাকাটা ওখান থেকে আবার ওই রুমের ভেতর থেকে আবারও চলে গেছে। সে টাকাটা আমি খুঁজতেছি, আমি জানি আমার কাছে কয় টাকা ছিল, কিন্তু তারপরও ওখানে আমি খোঁজাখুঁজি করতেছি। করতে করতে আমার ফ্যামিলি আসলো। আম্মু এসে বললো কি খুঁজিস। আমি বললাম আমি আমার টাকাটা হারাইছে, এই যে এখানে রাখছিলাম, আমার মানিব্যাগে রাখছিলাম, মানিব্যাগ থেকে নাই, ভাইয়া টাকা পাঠিয়ে দিছি। আমি ওখান থেকে 50 টাকা খরচ করছি। 50 টাকা খরচ করার পর ওখান থেকে আমার আছে 250 টাকা। সে টাকাটা আমার কই গেল। কিন্তু সে টাকাটা আমি না পাওয়াতে আম্মু খোঁজাখুঁজি করলো। তারপর আগের দিন এটা মনে পড়লো, এই যে টাকাটাও আমাদের এর আগে আপুর ব্যাগ থেকে হারাইছিল, এবার ফির আমার মানি ব্যাগ থেকে হারাইলো। তারপরে কিছুদিন পর আমার বড় ভাই যখন কাজ থেকে চলে আসলো, চাকরি থেকে আসার পরে আমরা বলতেছিলাম ওই ঘরে টাকা রাখিস না,
আমরা এইভাবে গল্প গুজব করতে করতে বলতেছিলাম টাকা রাখা যাবে না, টাকা রাখলে ওখান থেকে টাকা হারায়, কোনো কিছু অন্য ঘর থেকেই আর হারায় না, ওই রুম থেকেই হারাচ্ছে। তখনই আমার বড় ভাই তারপরও রাখার পরে দেখা যায় পরের দিন সকালবেলা আমাকে বলতেছে একটু ইয়ার থেকে খাবার, আমার ভাগ্নি আছে, ভাগ্নিটা কান্না করতেছে, কান্না করার কারণে বাইরে থেকে খাবার আনার জন্য আমাকে বলতেছে মানিব্যাগে টাকা আছে, ওখান থেকে নিয়ে যা। আমি ওখান থেকে নেওয়ার জন্য গেলাম, গিয়ে দেখলাম টাকাটা মানিব্যাগে নেই। এই কারণে পরে বললাম তুমি আসি দেখো। আমি ফির কর্কশ ভাষায় বললাম তুমি আসি দেখো, দেখলে বুঝতে পারবে টাকা আছে কিনা। সে যখন আসার পরে দেখলো টাকা নেই। সে পর থেকে আর কিছুদিন আর এই ঘটনাটা ঘটেনি। না ঘটার কারণে আরেকদিন ফির আমি শুনতেছি আমার এক বড়ম্মা আছে, সে বড়ম্মার ঘর থেকে একটু ফলমূল নিয়ে যাচ্ছে। ফলমূল নিয়ে যাওয়ার কারণে একটু আমার সন্দেহজনক হলো, আমাদের ঘর থেকে টাকা হারাচ্ছে, তারপরে আমার বড়ম্মার ঘর থেকে ফলমূল হারাচ্ছে, কিনে আনছে। সকালবেলা এখানে আমাদের ঘরে যদি থাকতে চাস ভালোভাবে থাক, না থাকতে চাইলে তুই এরকম ক্ষতি করিস না। তারপরেও আর এই ঘটনাটা আর ঘটেনি, কিন্তু পরবর্তীতে একটু ভয় ভয় লাগার কারণে ঘর একটু বন করার মতো একটু পর্যায়ে যায়। তারপরে কানি ছুরা পরে সে ফু দেয়, করাতে এ পর্যন্ত আমাদের আর ওই ঘটনাটি ঘটেনি। ঘটনাটি এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম আমাদের অতিথির কাছে ঘটনা। প্রিয় আপনাদের কার কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই। আর এই মুহূর্তে আমি আপনাদের কথাবার্তাগুলোতে চলে যাব, তারপরে আমরা চলে যাব শাহাদুলের কাছে এবং তারপর আমরা আবারও ফিরে আসবো আমাদের অতিথির কাছে। এবং আমার কাছে যে মেলগুলো রয়েছে সেগুলো আসলে পড়ার উপযোগী নয়, অর্থাৎ মানে এখন ইদানিং কিছু বিষয় ঘটছে। এ আসার পর যেহেতু আমাদের লাইফ অনেকটা ইজি হয়ে গেছে, তো এখন দেখছি কিছু কিছু মানুষ এআই দিয়েও ঘটনা লিখে পাঠাচ্ছে। তো যে বিষয়টা আসলে খুবই, আর ঘটনা লিখবেন ঘটনা লেখার মতো করে লেখেন না, আর সেই লেখার মানে কি বলে নৈপুণ্যতাটাকে অথবা লেখার যে গুণটাকে সেটা আপনি অন্য জায়গায় কাজে লেখেন। আপনি বই লেখেন, কবিতা লেখেন, গান লেখেন, আর আমরা যেহেতু সবসময় চেষ্টা করি আমাদের রিয়েল এবং অথেন্টিক ঘটনা পড়ে শোনানোর, এবং আপনারা এই কাজটা করবেন না যারা এই কাজগুলো করছেন। তো থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যারা ঘটনা পাঠাচ্ছেন এবং পাঠিয়েছেন এই যাবৎ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, এবং আপনারা সবসময় আমাদের সাথে আছেন জন্যই আমরা চমৎকার চমৎকার ঘটনাগুলো উপহার দিতে পারি। লিখেছিলেন আমাদেরকে জাকিয়া সুলতানা, উনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। লিখেছিলেন আমাদেরকে সাকিব আহনান সাবিদ, উনি লিখেছিলেন ছোট ভাই আয়ুব ফাহিম, সবাই গল্প বলতে চাই, আমরা আছি খন্দকার মোড় গাইবন্ধা থেকে। আচ্ছা, তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা। সাকিব আহনান, আপনাকে বলছি আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই মুহূর্তে, অর্থাৎ আপনার ফোন নম্বরটি আমাদের প্রয়োজন। আপনি সরাসরি ফোন করতে পারেন 01713484465 এই নাম্বারে, অথবা আপনি চাইলে রেডিও সারাবেলার যে পেজটি থেকে আমরা লাইভ করছি সেখানে আমাদের ইনবক্সে আপনারা আপনার ফোন নম্বরটি পাঠিয়ে দিতে পারেন, যেটার মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করব। এরপর লিখেছিলেন আমাদেরকে রাকিব ভাই, আচ্ছা আপনি শেষ পর্যন্ত চালিয়ে যান। আমি নাইম, আচ্ছা আমি রাকিব ভাই না, আমি হচ্ছে রাতুল ভাই। আচ্ছা, এরপর উনি ওনার ফোন নম্বরটি জানিয়েছেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনার সাথে যোগাযোগ করব। লিখেছিলেন আমাদেরকে সাগর মিয়া ভাইয়া ফোনে, আচ্ছা এমবি নেই, আচ্ছা তাই দ্রুত ঘটনা শুরু করতে বলেছেন। এটা বেস্ট কমেন্ট ছিল আজকে। লিখেছিলেন আমাদেরকে জান্নাত বাপ্পি যে আচ্ছা ওকে ফাইন, লিখেছিলেন অনলাইনে দেখা যাচ্ছে না। আচ্ছা, কিছুক্ষণের জন্য আমরা ক্যামেরা অফ করেছিলাম, এই জন্য আপনারা শুনতে পাননি। সাকিব আহনান সাবিদ ছিলেন, আবারও আমাদের সাথে আলমগীর আহমেদ ছিলেন, লিখেছিলেন অনেক ভালো হচ্ছে। এরপর ছিলেন আমাদের সাথে নির্জন লিখেছেন ভাইয়া দেখা যাচ্ছে না, আচ্ছা আশা করি এখন ঠিক হয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন তানভীর প্রধান, ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি তানভীর। সামনে যেহেতু আমাদের ঈদ আসছে, ঈদ স্পেশাল একটা প্রোগ্রাম হবে, তো সেদিক থেকে যারা যারা ঈদ স্পেশাল এপিসোডে ঘটনা পাঠাতে চান তারা কিন্তু এখন থেকে লেখা শুরু করতে পারেন। এবং আমি লাস্ট এপিসোডেও আপনাদেরকে বলেছি যারা ঈদ স্পেশাল এপিসোডে আসতে চান অথবা
যদিও আমাদের অতিথি আসার সম্ভাবনা খুবই কম, কারণ ঈদ স্পেশালগুলো আমরা একটু ইউনিকভাবে সাজাতে চাই। যেমন স্পেশাল কিছু মানুষের পাঠানো ইমেল, যদিও আমাদের কাছে সবগুলো মেইলই স্পেশাল, আপনারা যারাই ঘটনা পাঠান প্রত্যেকেই আমাদের কাছে স্পেশাল, কিন্তু স্পেশাল তারা যাদের ঘটনা আপনারা পছন্দ করেন। যেমন আমি আসলে নাম একটা বলতে চাই, যেমন জাহিদুল ইসলাম বরকত ভাই আছেন, আরিফুল ইসলাম ভাই বগুড়ার, এরপর আছেন সাফাত হোসেন সীমান্ত, তানভীর প্রধানের নামটি ভুলে গিয়েছিলাম। এরপর আমাদেরকে মধ্যপাড়া থেকে হেমন্ত কুমার সাহা ঘটনা পাঠাতেন। এরপর আরও কয়েকজনকে মিস করি, যাদের ঘটনা এখন মিস করি। সাইফুল ইসলাম নামেও একজন ঘটনা পাঠাতেন আমাদেরকে এক সময়, হয়তোবা কর্মব্যস্ততায় এখন আর ঘটনা পাঠানো হয়ে ওঠে না। এবং নতুন নতুন অনেকেই আমাদেরকে ঘটনা পাঠান। তো তাদের মধ্যে থেকে আমি আসলে কোনো স্পেশাল মানুষ বলে এখানে ঘটনা বিবেচনা করব না, আমি বিবেচনা করব স্পেশাল ঘটনা, যেই ঘটনাটি সবচেয়ে ভয়ের অনুভূতি আপনাদের মনে জাগাবে, সেই ঘটনাগুলি সিলেক্ট করব। তো আর কথা নয়, আমি চলে যেতে চাই আমাদের আরেকজন অতিথি শাহাদুল। শাহাদুলকে আজকে অতিথি বলে আমরা সম্বোধন করতে চাই। শাহাদুল, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ রাতুল ভাইকে আজকে এখানে গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য। শুধু আজকে না, বেশ কয়েকটি সপ্তাহে গল্প বলার সুযোগ হচ্ছে, সেই জন্য রাতুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে আমাদের একটি দক্ষিণবঙ্গের একটি জেলা, সেই জেলাটিতে একটি পুকুর কেন্দ্রিক একটি ঘটনা। সেই ঘটনাটি আমি আপনাদেরকে আজকে বলবো, এবং ঘটনাটি আজকে আমার খুবই কাছের একজন কাছ থেকে ঘটনাটি শোনা, এবং সেও তার অফিস কলিগ বা তাদের কাছ থেকে ঘটনাটি শুনেছে। শোনার পর সে আমাকে জানিয়েছে ঘটনাটি এমন ছিল যে ঘটনাটি প্রায় 1987 সালের ওইদিকে সে ঘটনাটি ঘটে 87 সালের দিকে। তা ওই গ্রামে হিন্দু মুসলিম উভয়ে মিলে সবাই বসবাস করতো, এবং তাদের গোসল করার জন্য বা গবাদি পশু, গরু ছাগল, থালা বাসন পরিষ্কার করার জন্য একটি নদী খনন করলেন, মাটি কেটে খনন করলেন নদী। সেই নদীতে সবাই গোসল করতেন, গবাদি পশু, তারপর যেমন হচ্ছে থালা বাসন ছিল তারা সব পরিষ্কার করত। তা প্রথমের দিকেই খুব ভালোই চলতেছিল, পুকুরটিতে কোনো সমস্যা হচ্ছিল না। আরেকটিখানি বলে রাখি যে পুকুরটা কিন্তু শুধু যে হিন্দুরা খনন করেছে এমন না, পুকুরটা আপনার মুসলিম যারা রয়েছে, মুসলমান, তারাও খনন করেছে। দুই ধর্মবলী মিলে খনন করেছে, সবারই কাজে লাগবে, যেহেতু আমরা একই গ্রামেই থাকি, সেই জন্য আমাদের দুই পক্ষেই ভালো উপকার হবে। তা খনন করবার কিছুদিন যাওয়ার পর তা বেশ কয়েকদিন কেটে গেল, কয়েকদিন বলে বছর 5 কেটে গেল। 1987 থেকে শুরু করে 1992 সাল পর্যন্ত গেল, এবং সেখানে সেই পুকুরটাতে একদিন হঠাৎ একটি ওখানকার লোক একটি ঘোড়া গোসল করাতে নামিয়েছে, যে ঘোড়াকে গোসল করাবে। সেই ক্ষেত্রে ঘোড়া অনেকটা নামিয়েছে। এবং আরেকটা জিনিস বলে আর কি, পুকুরটা এতটা গভীর ছিল যে খরা মৌসুমেও এতটা পানি থাকতো যেন 2 মানুষ গেলেও সে থাওয়া পাওয়া যেত না, গভীরতা খুঁজে পাওয়া যেত না। তা ঘোড়াটা নামার পর ঘোড়াটা কিছু একটা বোঝার আগেই মানে এমন দৌড় দিছে যে মালিকের বাসায় যেয়ে ঘোড়াটা উঠেছে। তা মালিক কিছু বুঝলো না এবং ভাবলো হয়তো কোনো কারণে ঘোড়া হয়তো দৌড় দিয়েছে, তা অন্য কোনো সময় বা পরে কোনো একদিন ঘোড়াকে গোসল করাবো। তা শুধু যে ঘোড়ার ক্ষেত্রে এইটা শুধু তা না, আরও বেশ কয়েকজনের গরু ছাগল সেম ঘটনাই ঘটে। ঘোড়াটির সাথে যে ঘটনাটি ঘটেছিল, সে পরবর্তী যে গরু ছাগলগুলো গোসল করাতে নামিয়েছে বিভিন্নজন মানুষ, এবং তাদের সেই ছাগল বা গরুর সাথে সেম ঘটনাটিই ঘটেছে। এখন তারা তো ওই সময় এতটা বুঝতে পারেনি যে এই ঘটনাটা কি ঘটেছে বা কি ঘটছে। এবং আরও একটি যে ওইখানে ওই পুকুরে কিন্তু দুপুরে কিংবা বিকেলের সময়টুকু ছোট ছোট ছেলেপিলেরা গোসল করতে যেত একসাথে। তা বেশ কয়েকজন
যে বাচ্চাটি নিখোঁজ হয়ে যায় ও বাচ্চাটির নাম ছিল ভাইয়া পায়েল, একটা বাচ্চা। তা পায়েল ছিল। তা সবাই মিলে যখন গোসল করতে গেল, আর বন্ধু বান্ধব মিলে, আচ্ছা। তা বাচ্চাটির বয়স ছিল 7 থেকে 8 বছর। হ্যাঁ। 7 থেকে 8 বছর ছিল। তার সঙ্গী সাথীকে নিয়ে যখন ওরা গোসল করতে গেছে, তা হুট করে যখন গোসল করা শেষ হলো, সেই গোসল করার শেষে সবাই বাড়ি ফেলো। তো পায়েল আবার বাড়িতে ফেরেনি। তা যখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, ঠিক যখন অন্তিম সময় 4টা থেকে 5টা বেজেছে, তখন পায়েলের বাসায় খোঁজ করা শুরু হয়ে গেল যে পায়েল তো পুকুরে গোসল করতে গেছে, সে পায়েল কোথায়, এখনো আসেনি। সে দুপুরের সময় গেছে, এখনো গোসল করতে আসেনি। তা পায়েলের মা বাবা আবার ওর যে বন্ধু বান্ধব গুলো ছিল খেলার সাথী, তাদের প্রত্যেকজনের বাড়িতেই গেছে, যে খোঁজ করতে গেছে যে পায়েল কোথায়, পায়েল কি তোমাদের সাথে গোসল করতে গেছিল এবং তোমাদের তো একসাথে ফিরে আসার কথা ছিল। তা ওর খেলার সাথীরা বলে যে আমরা তো একসাথে গোসল করতে গেছিলাম, এবং পায়েল পরবর্তী উঠছে কিনা আমাদের সাথে গোসল করার পর উঠছে কিনা সেটা তো আমরা খেয়াল করিনি বা আমরা বুঝতে পারিনি। তো সবাই, যে গ্রামের হিন্দু মুসলিম যারা রয়েছে, সবাই পুকুর পাড়ে সবাই একদম হাজির হলো। পুকুরের চতুর্পাশে সবাই পালা হয়ে গেল যে কি খুঁজতেছে, এবং কেউ মুজ্জাল দিয়ে খাওয়াচ্ছে যে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় কিনা। আবার ডুবারু রয়েছে, ডুবারে কেউ না পাওয়ালো, কিন্তু ডুবারু শেষ পর্যন্ত কোনো ফলাফল আসেনি। এমন পর্যায়ে যখন 1 দিন 2 দিন কেটে যাওয়ার পর ঠিক 3 দিনের মাথায়, শুরুতেই বলে রাখা ভালো ছিল, পুকুরের দক্ষিণ সাইডে একটি শ্মশান ছিল। সেই শ্মশানটি অনেক পুরাতন একটি শ্মশান। সেই শ্মশানের ঠিক 3 দিনের মাথায় সেই শ্মশানের চিতায় পায়েলের লাশটি পাওয়া যায়। সেই পায়েলের লাশটি পাওয়া যায় এমন সময়, লাশটি এমন বিচ্ছিন্ন ছিল বলার মতো না, যেখানে একদম অকৃষ্ট ছিল। এবং লাশটিকে পরে পায়েলকে ওই শ্মশানেতেই অগ্নিতে পুরানো হয়, আগুনে পুরানো হয়। পায়েল হিন্দু ধর্মের ছিল, এবং ঠিক সেম ঘটনা কয়েকদিন পরে আরও একটি ঘটনা ঘটেছে ওই হিন্দু পরিবারের সাথেই। ঘটনাটি পরে ওখানকার আরও একটি হিন্দু পরিবারের সাথে ঘটে। ঠিক গোসল করতে নামছে আরও একটি ছেলে, সে ছেলেটি গোসল করতে নেমে আর উঠতে পারেনি। তা সবাই সন্ধ্যার সময় খোঁজাখুঁজি করে যে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, ডুবারু আনলো, সব কিছু খোঁজ খবর করার পর কোনো লাভ হলো না। ঠিক তখনই যখন ঠিক 1 দিন কেটে যাওয়ার পর ওই ছেলেটির লাশ ওই সেম ভাবে ওই পুকুরের দক্ষিণ পাশে যে শ্মশানটি রয়েছে, সেই শ্মশানেই ওই ছেলেটির লাশ চিতার উপরে পড়ে আছে। এবং সবাই দেখে অবাক যে একটি নয়, দুটি নয়, একটি করতে করতে 2টি লাশ সেই শ্মশানের চিতায় পাওয়া গেল। এবং এই রহস্যটা কি বা এর সমস্যাটা কি, কোথায় হচ্ছে এবং কি ঘটে যাচ্ছে, সেটা কেউ বুঝতে পারতেছে না। আর ওই যুগের মানুষ এতটা বুদ্ধিমত্তা বা শিক্ষিত ছিল না যে তারা বিষয়টাকে বুঝতে পারবে যে কি ঘটনা ঘটছে বা কেন ঘটনাটি ঘটছে, এটা তারা বুঝতে পারেনি। তা ওই ছেলেটির যখন লাশটি ঘটে গেল বা ওই ছেলেটির সাথে ঘটনা ঘটে গেল, ঠিক ওই ছেলেটিকেও ওই শ্মশানের চিতায় পোড়ানো হলো। এই দুটি ঘটনা হিন্দু পরিবারের সাথেই ঘটে। এবং যে পরবর্তী যে ঘটনাটি ঘটে, সেদিন চুপটাপ করে বৃষ্টি পড়তেছিল, বাইরে বৃষ্টি পড়তেছিল, এবং সেই বৃষ্টিতে একজন ছেলেটির বয়স 11 থেকে 12 বছর হবে, খুব ছোট না। সে বয়সে এক রুমে থাকতো এবং মা বাবা অন্য রুমে থাকতো। সে
বাইরে প্রকৃতির ডাকে বা ওয়াশরুমে গেলে অন্য সময় তার মা বাবাকে সাথে করে নিয়ে যেত, এবং তার মা বাবা লাইট সাথে করে বা টর্চ লাইট বা হ্যারিকেন সাথে করে নিয়ে যেত। আমরা কিন্তু জানি ভাই ওই সময় গ্রামের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু গ্রামেদের হচ্ছে বাথরুম থাকে বা ওই সময় ছিল। এখানকার তো সবারই ঘরে ঘরে অ্যাটাচড বাথরুম। তা ওই সময় সেদিন ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিল, আবার জোরে জোরে দমকা হাওয়াও বয়ে যাচ্ছিল। সেদিন ওই ছেলেটি, মুসলিম পরিবারের যে ছেলেটি, ওই ছেলেটির সাথে বলতেছে যে আব্বু আমি বাথরুমে যাব, ওয়াশরুমে যাব, যে আমাকে একটু বাইরে নিয়ে যাও। তা সেদিন ছেলেটির আব্বু বলতেছে বাবা তুমি যাও, আমি জেগে আছি। তা বাবা, ওই ছেলেটির বাবা গেটটি খুলে দিলেন। খুলে দেওয়ার পর ছেলেটির হাতে একটা টর্চ লাইট দিলেন, টর্চ লাইটটি নিয়ে গেলেন বাথরুমে যাওয়ার পর যখন যাচ্ছে ধীরে ধীরে, তা ঠিক ভাবেই ওয়াশরুমে পৌঁছেছে। ওয়াশরুমে পৌঁছাবার ঠিক সময় ওয়াশরুম করছেন, তো ওই সময় বাহির থেকে কিছু গোংরানোর আওয়াজ বেরোচ্ছে, যেমন গরু ছাগল ভাইয়া কিছু একটা শব্দ পেলে যেরকম করে চিল্লায় বা গোংরায়, ওই রকম ভাবে আওয়াজ করতেছিল। আচ্ছা। তা ছেলেটি কোনো মতো খুব তাড়াহুড়ো করে তার ওয়াশরুমের কাজটা সেরে বাইরে বের হয়ে দেখে যে চিৎকারটা যেন আরো জোরে হচ্ছে, গঙ্গনাটা আরো জোরে হচ্ছে, খুব জোরে জোরে। এবং সে যখন বাইরে বের হয়ে আসতেছিল, দেখে খুব কালো কুচকুচ করে, যেন চুলার কালির থেকেও এত কালো ছিল, এত পরিমাণ কালো ছিল 4টি অবয়ব। দেখে ভয় পেয়ে ছেলেটি কোনো কথা বলার সাহস পায়নি। ছেলেটিকে সঙ্গে সঙ্গে 4টি অবয়বে ওখান থেকে তুলে নিয়ে গেছে। ভাই এতটা ছেলেটি এত পাঁচড়াপাঁচড়ি করেছে নিজেকে বাঁচানোর জন্য, কোনো লাভ হয়নি। ওখান থেকে 4টি অভয়ে ওখানে তুলে নিয়ে গেছে। তখন তার ছেলেটির বাবা অনেকক্ষণ চিন্তা করলো যে এতক্ষণ তো লাগার কথা না, এতক্ষণ লাগছে কেন? প্রায় 20 মিনিট, আধা ঘন্টা পার হয়ে গেল, এতক্ষণ তো লাগার কথা না। তা বাবা যখন বের হয়ে আসলো, ছেলেটির বাবা যখন বের হয়ে আসলো, আসার পর যখন হ্যারিকেন নিয়ে বের হলো, চতুর্পাশে যখন খোঁজাখুঁজি শুরু করলো, চিৎকার করতেছে, ডাকতেছে যে সোহান, সোহান কোথায়, সোহান কোথায়। তা ওই ডাকে ছেলেটির, সোহানের মার ঘুম ভেঙে গেল। এসে বলতেছে তুমি এত রাতে চিৎকার করতেছো কেন? সোহানের বাবা বলতেছে যে আমাদের সোহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওয়াশরুমের কথা কয়ে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। যখন তাদের চিৎকার শুনে যখন পাড়া প্রতিবেশী সবাই যখন এক জায়গায় হলেন, ঠিক তাদের মাটিতে ওই সময় শক্ত মাটিগুলো ভাই বৃষ্টিতে কাদো হয়ে গেছে। ঠিক কাদোতে যখন যাচ্ছে, লাইট মেরে দেখেছে সোহানের পায়ের ছাপ ঠিক ওয়াশরুম পর্যন্তই গেছে। তার পায়ের ছাপ স্বাভাবিক ছিল। ঠিক যখন ওয়াশরুম থেকে বের হয়ে 3 থেকে 4 পা অসঠিক একদম স্বাভাবিক পায়ের ছাপ ছিল, ঠিক 5 থেকে 6 পা যখন ফেলতে গেছে, দেখেছে এটা তো সোহানের পায়ের ছাপ না। এটা এত বড় একটা পায়ের ছাপ কিভাবে হলো? এত বড় এবং এত চ্যাপ্টা একটা পায়ের ছাপ কিভাবে হলো? সোহানের পায়ের ছাপ তো এত বড় হওয়ার কথা না। ঠিক ওই সময় এলাকাবাসী পাগল হয়ে গেল যে কি হয়েছে আমাদের সাথে, এই পুকুরে কি এমন ঘটনা রয়েছে যে এত আমাদের, একে তো গরু ছাগলের সাথে হয়ে গেল, তারপর আবার আমাদের মানুষের সাথে হয়ে গেল, পরপর 2টি হিন্দু পরিবারের সাথে, এবং সর্বশেষ আমাদের মুসলিম পরিবারের সাথেও এই ঘটনাটি ঘটে যাচ্ছে। কি হচ্ছে এই ঘটনাটি, আমি সেটি দেখতে চাচ্ছি। এবং সবাই যখন এই চিন্তা ভাবনা নিয়ে পুকুরের চতুর্পাশে সবাই ভাইয়া ঘেরাও রয়েছে, চতুর্পাশে সবাই পালা হয়েছে যে এখান থেকে কিছু উন্মোচন হবে কিনা, বা লাশ, সোহানের লাশ ভেসে উঠবে কিনা, সেটিও একটা সবাই চিন্তা করতেছিল যে সোহানের লাশটা এখান থেকে ভেসে উঠবে কিনা। ঠিক না, ওই সময় ঠিক কিছু লোক শ্মশানের পুকুরের দক্ষিণ সাইডে যে শ্মশানটি রয়েছে চিতায়, দেখতেছে যে ওখানে একটি ছেলে পড়ে রয়েছে, এবং কিছু অবয়বকে দেখা যাচ্ছে, ওখানে কিছু অবয়বকে দেখা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে সারা পাড়া প্রতিবেশী এবং গ্রামের যে লোকজনগুলো রয়েছে সবাই সঙ্গে সঙ্গে ওখানে দৌড়ে যায়, দেখে যে আসলে এই সোহান ওখানে পড়ে রয়েছে। এবং ওখানে কিছু
কাউকে দেখা যাচ্ছে না। যে অবয়বগুলো পুকুর পাড় থেকে যে অবয়বগুলোকে দেখা যাচ্ছিল, সে অবয়বগুলোকে দেখা যাচ্ছিল না। আর ওখানে শ্মশানের চিতার সামনে যে, এবং সঙ্গে সঙ্গে ভাগ্যক্রমে সোহানকে জীবিত অবস্থায় পাওয়া যায়। ঠিক সোহানকে তা আবার অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেখানে সোহানকে বাড়িতে নিয়ে এসে কিছু চিকিৎসা করা হলো, প্রাথমিক চিকিৎসা এবং কবিরাজের মাধ্যমে চিকিৎসা করা হলো। সোহানের জ্ঞান ফেরানো হলো। সোহানের জ্ঞান ফিরল পরের দিন দুপুর 1টায়। সোহানের জ্ঞান ফিরল পরের দিন দুপুর 1টায় এবং সোহানকে জিজ্ঞাসা করলে বলা হয়, তোমার সাথে কি ঘটেছিল, তুমি কোথায় হারিয়ে গেছিলে? এবং সোহান তার সাথে বলতেছে যে আমি ঠিক ওয়াশরুমের ভিতরে গেলাম, ওয়াশরুম যখন সারতেছিলাম এবং ওয়াশরুমের ভিতর থেকে কিছু গোংরানি আওয়াজ শোনা যাচ্ছিল, গরু ছাগল যেমন শোনা গোংরা এবং চিৎকার করে সেই রকম কিছু শোনা যাচ্ছিল। আমি কোনো মতো খুব তাড়াহুড়ো করে খুব দ্রুত করে ওয়াশরুম যখন শেষ করে বাইরে বের হচ্ছিলাম, দেখতেছি কালো কুসকুস করে যেন একদম চুলার খালির থেকেও যেন একদম কালো সেই রকম 4টি অবয়ব ওখানে ছিল। এবং আমি কোনো কিছু বোঝাটা, ওরা আমাকে ধরে নিয়ে গেল এবং তারপর আমি আর কিছু বলতে পারি না। এবং এই ঘটনাটি ঘটার পর এলাকার মানুষ সবাই যখন বুঝতে পারছে যে না, এখন আমাদের সাথে ঘটে যাচ্ছে এবং ঘটনাটি বেশ যখন আরও কারোর সাথে ঘটে যাবে, একের পর এক ঘটনা ঘটে যাবে, তখন তো আমাদের এলাকা গ্রাম মানুষ শূন্য হয়ে যাবে। তখন আমরা কি করতে পারি? তখন তারা বললো যে এটা একজন আমাদের অভিজ্ঞ হুজুরের কাছে যেতে হবে, তাছাড়া সমাধান আমাদের কাছে কোনো কিছু নেই। তারা হুজুরের কাছে গেলেন, তাদের এলাকার পার্শ্ববর্তী একজন ইমাম সাহেবের কাছে গেলেন। সেই ইমাম সাহেবের কাছে যে ঘটনাটি তিনটি ঘটনা এবং গরু ছাগলের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো শেয়ার করলেন এবং হুজুর বললেন, আমি আজ থেকে 7 দিন পর আপনাদেরকে এই ঘটনার ব্যাখ্যাটি প্রেরণ করব। হুজুর ঠিক 7 দিন পর, হুজুরের কাছে ঠিক 7 দিন পর এলাকাবাসী এক জায়গায় জড়িত হলো। তারপর হুজুর বলল যে ওই পুকুরে কিছু জিন পালিত হয়েছে, সেখানে সেই জিনগুলো না হিন্দু না মুসলিম। তারা ওখানে না যে কোনো গরু ছাগল বা থালা বাসন ওখানে গোসল করা হোক। আমি শুরুতে একটি লাইন মিস্টেক করে গেছি যে হিন্দুরা যখন পূজা করতো সেই পূজার যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো ওই পুকুরে ভাসানো হতো। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে যে জিনগুলো এখানে জড়িত হয়েছে, এক জায়গায় পুকুরে বসবাস করে, তারা এগুলো পছন্দ করতো না। এবং তারা না হিন্দু না মুসলিম। যদি তারা হিন্দু বা মুসলিম হতো তাহলে তাদের একটা ব্যবস্থা করা যেত। গ্রামবাসী বলল যে এর থেকে রক্ষা পাওয়ার কি উপায়? তখন হুজুর বলল, এদের কাছ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এরা যদি হিন্দু বা মুসলিম হতো তাহলে একটা কোনো কিছু উপায় বের করা যেত। না এরা হিন্দু না ইসলাম মুসলিম, এই জন্য আমার করার কিছু নেই। শুধু আমি না, কারো করার কোনো ইমাম বা কোনো মসজিদেই কোনো কিছু করার ক্ষমতা নেই। এবং এই ঘটনাটি হিন্দু যে পরিবার রয়েছে, হিন্দু যে গ্রামটি রয়েছে তাদেরকে জানানো হলো। তারা এই ঘটনাটিকে তাৎকাল্য করে ভাবলো যে আমাদেরকে গ্রাম থেকে বের করানোর জন্য হয়তো এই বুদ্ধিটা করেছে, আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। তারা ঠিক একজন কবিরাজের শরণাপন্ন হলো, যে কবিরাজ কাছে গেলেন এবং কবিরাজ এক বাক্যে বলে দিলেন যে হুজুর যা বলেছে সব মিথ্যে বানোয়াট, আপনাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য তারা এই বুদ্ধিটা করেছে। এতদিন থেকে আপনারা বসবাস করতেছেন, কোনো সমস্যা হলো না, কেন এই ঘটনাগুলো ঘটার পর থেকে আপনাদেরকে বের করে দিতে চাচ্ছে, বা এই ঘটনাটি হুজুর কেন বলল? এখন হিন্দু পরিবার বলতেছে যে আমাদের এখন করণীয় কি উপায়? তখন ওই কবিরাজ বলল, তান্ত্রিক বলল যে আগামী কাল আমি ওখানে সাধন করবো এই পুকুর পাড়ে। আপনাদেরকে আমি যা যা কিছু আনতে বলি সেই কিছুগুলো আপনারা জোগাড় করবেন। এবং বিধবা, যে হিন্দুদের যে বিধবা মহিলা রয়েছে, স্বামী মারা যাওয়ার পর বিধবা হয়ে যায় বিধবা, সেই নারীর যে সিঁদুর রয়েছে সেই সিঁদুর ব্যবস্থা করবেন। এবং ঠিক তারা 3টি বিধবা নারীর
সিঁদুর ব্যবস্থা করলেন এবং তান্ত্রিককে দিয়ে দিলেন। সেই তান্ত্রিক পুকুর পাড়ে এসে চতুর্পাশটা ঘুরে দেখলেন এবং পুকুরের দক্ষিণ সাইডে যে শ্মশানটি রয়েছে সেই শ্মশানের সাইডে গেলেন এবং সবাইকে বললেন যে আপনারা সবাই সবার মতন বাড়িতে চলে যান। তো এখানে তান্ত্রিক মন্ত্র বা সাধন করার যে পরের দিন দুঃখের বিষয়, পরের দিন সেই তান্ত্রিকের ভাইয়া চোখগুলো এত বড় বড় অবস্থায় যে পুকুরে তার লাশটি পাওয়া যায়। তান্ত্রিকের লাশ ওই পুকুরে পাওয়া যায় এবং গ্রামবাসী সকালে উঠে দেখে যে তান্ত্রিক এত বড় বড় চোখ বড় করে রয়েছে, তাকিয়ে রয়েছে, যে সে ভয়ঙ্কর কিছু দেখে চোখগুলো বড় বড় করে অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং তার লাশটি তুলে ওই শ্মশানে তার শেষ কার্য করেন এবং সবাই হিন্দু পরিবার মিলে যখন আবার ওই হুজুরের কাছে গেলেন, হুজুর কাছে বলল, হুজুর আমরা তো ভুল করেছি, আপনার কথা বিশ্বাস করা আমাদের উচিত ছিল। এখন ওই হিন্দু পরিবার বলতেছে, হুজুর এটার ঘটনাটা কি? হুজুর আগের বার যে ঘটনাটি বলেছে সেম ঘটনাই বলেছে যে কিছু জিন ওখানে, শয়তান এবং খুব শক্তিশালী জিন ওখানে জড়িত হয়েছে, ওখানে বসবাস করে। আপনারা যে মুক্তি ওখানে জুবান পূজা করার পর এবং গরু ছাগল বা আপনারা গোসল করেন, থালা বাসন পরিষ্কার করেন, তারা সেটা পছন্দ করে না এবং আপনাদের এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এখানে একটাই উপায় রয়েছে, যদি আপনারা এই পুকুরটা যেভাবে খনন করেছেন সবাই মিলে, উভয় মিলে, ঠিক ওর পাশে যদি আপনারা আরেকটি পুকুর খনন করেন তাহলেই এই সমস্যা থেকে আপনারা সমাধান পেতে পারেন। ঠিক সবাই হুজুরের কথা শুনে, ইমাম সাহেবের কথা শুনে হিন্দু এবং মুসলিম পরিবার সবাই মিলে ঠিক পরের দিন থেকে একটি পুকুর, ওই পুকুর থেকে প্রায় 15 থেকে 30 ফিট দূরে একটি পুকুর আবার খনন করলেন এবং ওই পুকুরে হুজুর বলে দিয়েছিল যেন মুক্তি যেন তারা ওখানে না ডুবায়, পূজার পর যেন মুক্তি যেন না ডুবায়, সে বিষয়টা যেন খেয়াল রাখবেন। আর শুধু মুক্তি না, গরু ছাগল যেগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা গোসল না করান। ঠিক হুজুরের কথা শুনে এখন পর্যন্ত তারা যে পুকুরে খনন করেছে, এখন পর্যন্ত যে তারা ওই নিয়ম অনুযায়ী চলতেছে এখন পর্যন্ত। আর এই যে ঘটনাগুলো ঘটে গেছে এখন পর্যন্ত, সেই 92 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে 26 সাল, এখন পর্যন্ত সেই ঘটনাটি ঘটেনি। এবং ওই পুকুরটার নাম ছিল, যে পুকুরটাতে ঘটনাগুলো ঘটেছিল, পুকুরটার নাম ছিল দাসের পুকুর। যেহেতু হিন্দু পরিবারের প্রেক্ষাপটটা বেশি ছিল, সেই ক্ষেত্রে পুকুরের নাম রাখা হয়েছিল দাসের পুকুর। তো ভাইয়া ঘটনাটি এই পর্যন্তই ছিল। আচ্ছা, শাহাদুল অনেক অনেক ধন্যবাদ। চমৎকার স্টোরি টেলিং শাহাদুলের, দারুণভাবে বর্ণনা করে। আমি আসলে ফ্যান হয়ে গেছি শাহাদুলের। আপনারা যাদের কাছে শাহাদুলের ঘটনা ভালো লেগেছে এবং আশা করি সবারই ভালো লাগবে, আপনার কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের কথাবার্তা করতে যাব, তারপরেই চলে যাব আমাদের অতিথির কাছে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে তানভীর প্রধান আছেন, যেহেতু আমরা নেক্সট যদি সম্ভব হয় ঈদের দিনই আমাদের নেক্সট এপিসোড হচ্ছে, যদি সম্ভব হয় প্রোগ্রাম হবে, আর না হলে ঈদের পর যে এপিসোডটা হবে সেটা হবে আমাদের ঈদ স্পেশাল এপিসোড। তো সেক্ষেত্রে আমাদের একটা প্ল্যান ছিল যে চমৎকার কিছু ঘটনা নিয়ে অনুষ্ঠানটা সাজানোর, যার মধ্যে তানভীর প্রধানের ঘটনা রয়েছে। এবং তানভীর প্রধান আমাকে একটি ঘটনা পাঠিয়েছেন, যেটি একটি জিনের ঘটনা। আসলে ঘটনাটা বেশ চমৎকার, এই জন্য আসলে স্পেশাল এপিসোডের জন্য সেটাকে রেখে দিয়েছি। আপনারা অপেক্ষা করুন এবং আমি চেয়েছিলাম আজকেই পড়ে শোনাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন সীমান্ত ইসলাম, লিখেছিলেন আমাদেরকে জাকিয়া সুলতানা। এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে আশুরা আক্তার লিখেছেন নাইস। JH জিহাদ লিখেছিলেন আমাদেরকে। মিস মনিরা ছিলেন আমাদের সাথে, উনি ঢাকা কাঁচপুর থেকে শুনছেন। আলমগীর আহমেদ লিখেছেন রাতু ভাই শুনছি। চাচা ভাতিজা, উনি বাদিয়াখালী থেকে আমাদেরকে দেখছেন। এরপর ছিলেন আমাদের সাথে বরাবরের মতো লুৎফুল আনোয়ার ভাই, উনি সবসময় ভোরবেলা শোনেন কক্সবাজার এবং চট্টগ্রামে, এই দুটির মাঝখান থেকে। আমার মুখস্থ হয়ে গেছে, ওনার বাসা কক্সবাজার এবং উনি চট্টগ্রামে থাকেন।
এবং সেখান থেকে উনি আমাদেরকে বরাবরের মতো ভূতবেলা শোনেন। এরপর দেখতে পাচ্ছি মাইশা আক্তার ছিলেন আমাদের সাথে, হাসপাতাল বালুয়া থেকে শুনছেন, ছিলেন আমাদের সাথে মাহিম জোমাপাড়া থেকে। আচ্ছা, বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন আমাদের সাথে। আচ্ছা, মাশরাফি ছিলেন আমাদের সাথে। আশা করি ভালো আছেন, অনেকদিন পর যুক্ত হয়ে গেলাম। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে, সরি রাতুল ভাই, আমি নাইম হুজুর। আচ্ছা আচ্ছা, নাইম, ওকে ফাইন, নাইমের সাথে কথা হবে। লিখেছিলেন আমাদেরকে সাকিব রহমান সাবির, উনি আসতে চেয়েছেন ভোরবেলায়। আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে। ভাইয়া 3 মাইল থেকে শুনছি, মোহাম্মদ জিহাদ। নির্জন ছিলেন আমাদের সাথে, আরও ভয় পেতে চাই। মিসেস নিশান ছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম। ছিলেন আমাদের সাথে জাহিদুল ইসলাম বরকত ভাই, উনি সালাম জানিয়েছেন। ভাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আচ্ছা আচ্ছা, কাজের অনেক চাপ যাচ্ছে এমনটি বলেছেন উনি। জি, বুঝতে পেরেছি বরকত ভাই। আমরা যেহেতু সামনে ঈদ স্পেশাল এপিসোড, আপনার কোনো একটা মেইল যদি সম্ভব হয় পাঠাবেন, আমরা অপেক্ষায় আছি। বিশেষ করে আমি এবং আমাদের লিসেনার যারা প্রত্যেকে আপনার ঘটনা ভালোবাসে। লিখেছেন মোস্তাফিজুর রহমান ফিলিপ। আচ্ছা আচ্ছা, লিখেছিলেন সেদিন। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, মোস্তাফিজুর রহমানের পরে ছিলেন আমাদের সাথে মোহাম্মদ শাহিবিন ইসলাম, আরও ছিলেন সাগর মিয়া, ছিলেন আমাদের সাথে মানিক মৎস্য খামার থেকে। একরামুল ছিলেন আমাদের সাথে লিমন চন্দ্র, উনি কাতলামারি থেকে দেখছেন। সেই সাথে আরও অনেকেই ছিলেন। তো এই মুহূর্তে আসলে আর কথা বাড়াবো না, আমাদের অতিথি আছেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে তার কাছে চলে যাব। আমাদের স্টুডিওতে অতিথি আছেন মারুফ ভাই, উনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন অল্প কিছুক্ষণ আগে অনুষ্ঠানের শুরুতেই, অর্থাৎ ইমেইলটি পড়া শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের অতিথির কাছে। তো আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের সকলেরই ভালো লাগছে। তো আমি আসলে আপনাদের সকলকে জানাতে চাই, প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 9:05 আমাদের অনুষ্ঠানটি শুরু হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। ওকে ফাইন। যাই হোক, এরপর আপনাদেরকে জানতে চাই, আপনারা যদি ইমেল পাঠাতে চান সেক্ষেত্রে আমাদেরকে মেল পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত.সারাবেলা@gmail.com। আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, আমাদের স্টুডিওতে অতিথি আছেন মারুফ ভাই, ওনার কাছে চলে যাচ্ছি। ভাইয়া, এবারে কোন ঘটনা শুনবো আপনার থেকে? আমি তখন শীতকাল, শীতের সময় আমার চাচাতো ভাই আর আমি শহীদ নামাজ পড়ে সন্ধ্যার পরে পরে একটু বের হয়েছি। আচ্ছা, বের হয়ে সেখানে একটি আমাদের জায়গার নাম আছে একটি খেরুডিঘি, ওখানে একটি বটের গাছ আছে। সেখানে ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, একটু ঘুরে যাই। ওই পাশ দিয়ে গেলে একটু ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে বটের গাছের ওখানে যাওয়ার আগে একটু আগের লোকেরা বলতো 20 বছর 22 বছর আগে একটি মেয়ে হলো গলা ফাঁস দিয়ে ওই বটের কাছে মারা গেছে। আচ্ছা, ওখানে নাকি অত্যাচার করে, ওই যে মানুষকে ভয় দেখায়। ওই ভয় দেখানোর কারণে ওই পাশ দিয়ে কেউ দিনের বেলা গেলেও রাত্রিবেলা যাইতে চায় না, একাই যেতে পারে না। এই জন্য আমি আর আমার চাচাতো ভাই শহীদ ও সহ গেলাম, দেখি ওখানে কি আছে। এটা মনে হতে তখন আমরা ওখানে একটু দাঁড়ালাম। দাঁড়া হওয়ার পরে সেখানে একটু আওয়াজ আসতেছে। ও বলতে, আমার হাত চেপে ধরে বলতে আওয়াজটা আসলো। আমি আওয়াজটা আসাতে সে বলতেছে ওখানে মেয়ের গলা শোনা যাচ্ছে। আমি বললাম না, কোনো মেয়ের গলা না, ওখানে শিয়ালের মনে হয় সম্ভবত ডাক। সে শিয়ালের ডাকেতে তারপরেও আমি ওখানে শিয়ালের ডাক বলেই ওখানে থাকলাম। থাকার পরে বলতেছে না, শিয়ালের ডাক না, ওখানে হলো মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছে। আমি বললাম না, শিয়ালের ডাক হবে। সেখানে তারপরে একটু করে দেখলাম, টর্চ লাইট মেরে দেখলাম ওই বট গাছ থেকে আসতেছে বলতেছে। তখন বট গাছে টর্চ লাইট দিয়ে মারলাম, মারার পরে দেখলাম কিছু নেই। তারপরে আবারও করে শান্ত হয়ে দাঁড়ায় থাকলাম। থাকার পরে কিছুক্ষণ পরে বলতেছে, হয়তো আবারও আওয়াজটা হচ্ছে, কান্নার আওয়াজটা হচ্ছে। তখন
সাহেব বললো ভাই একটু হচ্ছে কান্নার একটু আওয়াজ শোনা যাচ্ছে, মেয়ে মানুষের গলা। তারপরে দেখি একটু পাতা দুলতেছে গাছের, এক মগডাল বলে, মগডালে কাপড়ের মতো একটু দুলতেছে। তখন আমি দুলতেছে, দোলার পর দেখি মানুষ নেই, তারপর হালকা বাতাস নেই, কিছু নেই, তারপর ওখানে মানুষ নেই, কাপড়ের মতো দুলতেছে, কি দুলতেছে। তখনই আমি ওর সহ একটু এগিয়ে দেখলাম, ওর ভয় ভয় লাগতেছে, আমারও একটু ভয় ভয় লাগতেছে। লাগার পরেও আমরা ওখানে দাঁড়িয়ে দেখলাম কি হচ্ছে। তারপরে একটু দেখি এলো মেয়েটার আরও কান্নার আওয়াজটা একটু বাড়তেছে, বাড়ার কারণে আমরা ওখান থেকে একটু আগেই একটু পেয়েছে। এইভাবে করতে করতে আমরা ওইভাবে ইয়ে করে গেলাম, এগোতে এগোতে যতই আগাচ্ছি ততই এলো দেখতেছি আচ্ছা মেয়ের মানুষের কাপড়ের দোলনার ইয়েটা তখন বলতেছে, আমাকে রাইখা যাইও না, আমি তোমাদের সাথে চলে যেতে চাই। আমি বললাম, তুমি আমাদের সাথে কিভাবে যাবে? আমরা তো মানুষ, তুমি তো হলো আমাদেরকে জানো না, আমাদের কই যাবে? আমি তো এটা ছেলে মানুষ, আমরা তো মেয়ে মানুষকে কিভাবে নিয়ে যাও? এরপরও ওর যেতে চাচ্ছিল, তারপরও আমরা ইয়া করে আস্তে আস্তে করতেছে, ভয় লাগতেছে। এভাবে আমরা এগোতে থাকি। এভাবে যখন সাহেব সহ আমরা বলি এখানে আমাদের একটু সরে যেতে হবে, ভয় ভয় যেহেতু লাগতেছে এখানে আর থাকা যাবে না। না কারণে শীতের সময় একটা হালকা একটা ধোয়া রইলো। তখন আমি সাহেব সহ আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। তারপরে আরও কান্নার আওয়াজ আসতেছে, পেছনে আসি, পেছনে এত কান্নার আওয়াজ আসতেছে। তারপরে আমরা ওইভাবে এগোতে থাকলাম বাড়ির দিকে। এগোতে এগোতে এক সময় বলতেছে, আমার রাইখা যাইও না, রাইখা যাইও না। তারপরে এইভাবে আল্লাহর রহমতে আমরা ওইভাবে মেইন রাস্তায় চলে যাই। মেইন রাস্তায় চলে যাওয়ার পর ওখানে ওর পার দিয়ে আমরা দুইজনে চলে আসলাম। আসার পরে বললাম আল্লাহর রহমতে আমরা বেঁচে গেলাম। এতে আমাদের পরের দিন আমার জ্বর আসে নাই, ও ছোট ভাই সাহেব ওর হলো জ্বর আসে। সে জ্বরটা হলো 104 ডিগ্রির মতো জ্বর। সে চান না, ওই রকমই 2-এর মতো হয়তো সম্ভবত। ও জ্বরতে আমরা আসলো, আসার পরে আমি সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে বললাম আবারও দেখি তো ওখানে যাই, বাড়িতে না বলে ফির আবারও 2 দিন সুস্থ আমরা যখন ভালো হলাম। আচ্ছা হবার পর তখন এই নিয়ে আবারও পেলাম, ওইদিকে আরেকজনকে নিলাম আমরা, আমার এক চাচাতো ভাইয়ের একজন আছে, এলিনকে নিলাম, নিয়ে আমরা ওইদিকে আবারও গেলাম, দেখি কি হয়েছে। সাহেব প্রথমে যাতে যাচ্ছে না, বলেই নাই, না বলে নাবিশ আমি চলে গেলাম। ওই যে ওই বড় খেরোডিগের যে বটগাছ আছে, বড় এখনো আছে। আচ্ছা সেটা বেশি দিন আগে না, 19 সালের ওইদিকে ঘটনা। নাপিস আমি আর সাহেব সহ গেলাম। ওখানে যাই দেখি আবারও দাঁড় হলাম, যেহেতু আগেও দেখছি, আবার দেখার ইচ্ছা। তখন আবারও দেখি সাদা কাপড় পরে সে দুলতেছে। সে ওই যে কাপড়টা দোলাচ্ছে, দোলাতে দোলাতে এক পর্যায়ে সে সাহেবকে আবারও ভয় পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভয় পাওয়াতে তখন এলিন বলতেছে আজকে দেখে যাবো। সাহেব ফিরে হচ্ছে কি একাই দৌড় দিতে পারি ভয়েতে। তারপরে এলিন আমি আর থাকলাম, থাকাতে সে বললো ভাইয়া আজকে তাহলে কি হয়, ম্যাচ নিয়ে এসছি আমরা। ওই সময় ফিরে হলো এটা দেখার জন্যই ম্যাচ নিয়েছিলাম সাথে, ঘটনাটা যেন আরো বিশ্লেষণভাবে দেখতে পারে।
তখন এক মুরব্বী আসলো, এসে বললো তোমরা এখানে কি করতেছে এত রাতে যাওয়ার বাবা? মুরব্বী বললাম এখানে যাওয়ার বাবা না, এখানে কি হচ্ছে? বললো এর আগে মেয়েটার ফাঁস দিছিল, এই কারণে হয়তো অত্যাচার মাঝে মধ্যে করে, কিন্তু অত্যাচার এখনো কি কয় আমরা এর আগে, তোমরা কি এর আগে কোনো কি দেখছিলাম? আমি বললাম আমরা দেখেও বলছি না, আমরা দেখি নাই। আমরা দেখেও বলছি দেখি নাই, আমরা আজকে শুনছিলাম আজকে দেখার জন্য আসছি। কয় দেখো না, তোমরা চলে যাও, তোমার ভয় বাবা। তারপর আমরা করলাম কি ওখান থেকে আমরা চলে গেলাম। আমরা বাড়িতে মুরব্বীর কথা শুনে আমরা চলে গেলাম। চলে বাড়িতে এসে আর একটু ভয় ভয়ে একটু লেগেই, আগেও দেখছিলাম যেহেতু, আর আবারও দেখার চেষ্টা করলাম। ওই যে কান্নার আওয়াজ, দৌড়ে বাড়িতে আসলাম। আসে অসুস্থ হই নাই, কিন্তু আমার ছোট ভাইটা কোনোভাবেই কাটছে না না, মনে থেকে ভয়টা কাটছে না। না কাটার কারণে আমরা বিশ্ব আমরা গবেষণা করলাম। চাষার জন্য তো হইলো না, পরবর্তী আবারও যাওয়ার চেষ্টা করব। কিন্তু ওর পরবর্তীতে আমরা যাই নাই। না যাওয়াতে ওখান থেকে আমাদের চলে আসলাম। আসাতে সাহেব যেহেতু ভয় করছে, ওরাতে নাভিসে একটু একটু হালকা একটু ইয়া হলো, জ্বর ভাব হলো। জ্বর ভাবের কারণে বললো কই গেছিলে, আমার চাচি বলতেছে কই গেছিলে নিয়ে। ওর একটু হলো রাশি একটু খারাপ আছে। তাহলে রাশি খারাপ যেহেতু, তাহলে আমি বললাম কোথাও যাইনি, এর ভয় করতেছে কেন? আরও একটু ঘটনা আছে, সেই ঘটনাটা পরবর্তীতে। এরপরে কি হলো? এর পরবর্তীতে সে অসুস্থ একটু হইলো, হওয়াতে সে তাবিজ দেওয়া হইলো। বাড়ি ঘর বন্ধ করা হয়নি, তাবিজ দিল। তাবিজ দেওয়ার পরে কিছুদিন পরে সে ভালো হয়ে গেল। তারপরে আর কোনো কিছু হয়নি না, ওই বিষয়ে এখনো কিছু হয়নি। আমরা গাছ এখনো আছে, আমরা এখনো জানি। ওখানে ঈদগাহ মাঠ আছে, ডিগি আছে, সেখানে আমরা আবারও হয়তো যাবো। প্রতি ঈদে যাই, দিনের বেলা যাওয়া পড়ে, কিন্তু রাত্রের বেলা ওইভাবে আর যাওয়া পড়ে না। জি, তো অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকে অনুষ্ঠানের অতিথি ছিলেন মাহিনুর ইসলাম মারুফ। উনি এসেছেন আমাদের মাঝে ধানঘরা থেকে, রাইট? ধানঘরা থেকে না, বলমঝার থেকে। বলমঝার, ওকে ফাইন। বলমঝার থেকে আমাদের মাঝে আজকে আমাদের অতিথি এসেছিলেন মাহিনুর ইসলাম মারুফ। উনি সারাবেলা একজন নিয়মিত শ্রোতা, এর পাশাপাশি ভূতবেলার একজন ভক্ত। মারুফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদেরকে সময় দিয়েছেন এই পুরোটা সময় জুড়ে, এবং এতক্ষণ সময় জুড়ে আপনারা যারা যারা আমাদেরকে শুনছিলেন, আমাদের লিসেনার, রেডিও সারাবেলা লিসেনার, আপনাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাতে চাই। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বার। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। নাম্বারটি আবারও বলছি, যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হলো 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, এক্ষেত্রে আমাকে মেল পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। তো যাই হোক, যেহেতু এই পুরোটা সময় জুড়ে আপনারা ছিলেন আমাদের মাঝে, এবং আপনারা আছেন বলেই সারাবেলা আছে, এবং আপনারা থাকবেন বলেই সারাবেলা থাকবে ইনশাল্লাহ। তো আসলে আপনাদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, এবং আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন ভূতবেলায়, কারণ এটা আসলে পুরোপুরি অতিথি নির্ভর অনুষ্ঠান। আপনারা যদি আমাদেরকে একটু সহায়তা না করেন, তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আমার বিশ্বাস আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।